গল্পের শুরুতে দেখা যাচ্ছে যে তেজ তো এবার নকল তেজ আর কি, সে এবার তরিকে মানানোর চেষ্টা করছে। তাই বলছে যে বাবার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও করবে না। আসলে তখন একটু টেনশনে ছিল, তাই জন্য একটু বকা দিয়ে দিয়েছে। আর করবে না। তোমার কি চাই বলো? খেলনা চাই, না চকলেট চাই, না কেক চাই? এভাবে বলছে। তো সুধা বলছে যে আমার মেয়ে এই সমস্ত কোনো কিছুতেই ভুলবে না। ও আমারই মতো, একটু ভালোবাসা স্নেহ দিলেই যথেষ্ট। আর আশা করি এটা তুমিও জানো, তোমার তো এটা জানারই কথা। তখন বলছে হ্যাঁ, না মানে আমি জানি, কিন্তু ওই আর কিছুই নয়। তো যাই হোক, এবার সুধাকেও ভোনার চেষ্টা করছে যে এবার থেকে আমি তোমাদেরকে অনেক যত্ন করে অনেক স্নেহ দিয়ে ভরিয়ে রাখব। তো এবার বিয়ে নিয়ে প্ল্যানিং হচ্ছে। তাহলে এবার বিয়েতে কি নতুন ড্রেস নেবে বলো? তখন বাচ্চাদের মন গলে যায়। বাচ্চারা বলে আমরা নেব, বড়রাও বলছে আমরা আমরা নেব। তো তখন তেজ সবাইকে নিয়ে বসে এক জায়গায় লিস্ট করতে সুধা এবার ঝিনুককে বলছে যে দেখ, আমার মনে হচ্ছে যে এই লোকটা তেজ নয়। কারণ যেই তরি তার বাবাকে কোনোদিনও না দেখে প্রথমবার দেখাতেই চিনে ফেলেছিল যে এই তার বাবা, আর এখন তার বাবা সামনে দাঁড়িয়ে আছে, তবুও আমার মেয়ে বলছে যে এটা নাকি তার বাবা নয়। তো একটা বাচ্চার মন তো কখনো ভুল বলতে পারে না। তো ঝিনুক বলছে এখন তুই কি করবি? এটা কি তুই কি করে প্রমাণ করবি? আর এরকম একটা লোকের সাথে একই ঘরে একই ছাদের নিচে তুই থাকবি বা কী করে? তখন বলছে সেই বুদ্ধি আমার মাথায় আছে। এই যদি চলে ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। ও এখন আমাকে চেনে না, তাই বলছে। আর ওদিকে এবার দেখা যাচ্ছে এই নকল তেজ সুধার ঘরটাকে পুরো একদম রোম্যান্টিক ওয়েতে সাজিয়েছে, যে একটা রোম্যান্টিক রাত কাটানোর জন্য সুধার সাথে সেই মতো করে প্ল্যানিং করছে। একদম ক্যান্ডেল ফ্যান্ডেল দিয়ে সাজিয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে সেই মতো করে। এবার কল্পনাও করছে যে সুধা তার ঘরে এসেছে, আর সুধা সবকিছু দেখে তো অবাক হয়ে গেছে। আর সেই সময় তেজ একটু সুধার সাথে জোড়াজড়ি করার চেষ্টা করছে, যেটা সুধা কিন্তু একেবারেই মেনে নিচ্ছে না। আর ওদিকে আসল তেজ কিন্তু সুধাকে সমান তালে ফোন করে যাচ্ছে। আর এই নকল তেজকে একটু সুধার সাথে একটু গায়ে পড়তে দেখেছে, তো সেটা সহ্য করতে পারছে না। তাই ভাবছে যে সে এখন ঠিক আছে। তো না, ওর ইয়েতে আবার পড়ে গেল। তাই ভাবছে, আর বলছে, চুমকি বলছে কি হয়েছে তোর? তো বীরু যে চিন্তা করছে সুধার জন্য সেটা পরিষ্কার বুঝতে পারছে। রাগে তো ওই আসল তেজ আর কি ফোনটা ছুঁড়েই ফেলে দেয়, যেহেতু ফোনে পাচ্ছে না। আর এদিকে সুধাকে নিয়ে তো কল্পনা করছেই নকল তেজ। আর ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে সেই কল্পনাটা তার ভেঙে যায়। কারণ হঠাৎ করে নিচে সুধা শঙ্খধ্বনি করছে, আর সেই শঙ্খধ্বনিতেই ওপরের তেজের এই কল্পনাটা ভেঙে যায় আর কি। তো এবার নিচে সবাই মিলে একত্রিত হয়েছে, ঠাম্মি, জ্যোৎস্না, ঝিনুক, যারা যারা আছে বাড়ির সবাই মিলে একসাথে হয়েছে। দেখছি সুধা শঙ্খ বাজাচ্ছে, আর উপর থেকে নকল তেজও নেমে এসেছে। ঝিনুক জিজ্ঞাসা করছে সুধাকে যদি দিই, তো সুধা বলছে সবাইকে যে গজনন এতদিন পর, ও তো গজননের পুজো বন্ধ রেখেছিল, তার জন্য গজননের কাছে ক্ষমা চাইছে। গজনন ওর স্বামীকে, ওর বাচ্চাকে তার কাছে ফিরিয়ে দিয়েছে, সেজন্য সে নাকি এখন গজননের ব্রত পালন করবে। আগামী 1 মাস সে নাকি কোনো বিলাসিতা করবে না, মেঝেতে ঘুমোবে, এমনকি তার স্বামীর কাছেও যাবে, কঠোর নিয়ম পালন করবে আর কি। তো বলছে এরপরে আমার স্বামী আর আমার সন্তানের উপরে কোনো রকম কোনো বিপত্তি, বাধা বিপত্তি আসতে পারবে না। তো এটা শুনে তো ঠাম্মি খুব খুশি হয়ে যায়। ঝিনুক তো বুঝতেই পারে এসব কেন করছে। তো ঠাম্মি বলছে এই তো আমার পুরনো সুধা ফিরে এসেছে, আবার আগের মতো করে সতী সাবিত্রীর মতো করে নিজের সংসার, স্বামী, সন্তানকে আগলে রাখছে। আমি জানি তুমি পারবে সুধা, তুমি পারবে। এই বলে ঠাম্মি খুব খুশি হয়ে যায়। আর সবাই মিলে জয় গজানের জয়, এই জয়ের ধ্বনি দিয়ে সবাই যে যার ঘরে চলে যায়। তো নকল তেজ তো মনে মনে বলছে আমি জানি যে এই জিনিসগুলো তুমি কেন করছো, আমার থেকে দূরে থাকার জন্য। আর ওদিকে সুধাও মনে মনে বলছে যে এই সুধা নিজের তেজ ছাড়া অন্য কারোর কাছে যাবে না। আমি জানি যে এই সব আপনি কেন করছেন, আপনি এই চাল কেন দিচ্ছেন। আপনি যেই চাল দেবেন তার উল্টো চাল দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত থাকব, এমনটা মনে মনে বলছে সুধা। বলছে ঠিক সময় আপনার পর্দা ফাঁস করে আপনার পতনের কারণ হবে এই সুধাময়ী। সুধা এবার বলছে যে তেজ, তোমাকে আমার এই ব্রতটা করার জন্য তোমাকে 1 মাস আমার থেকে দূরে থাকতে হবে। দেখো এর আগেও তো কতগুলো মাস আমরা একে অপরের থেকে দূরে থেকেছি। আর মাস কেন বলবো, 5-5টা বছর আমরা একে অপরের থেকে দূরে থেকেছি, তাও কিন্তু আমাদের একে অপরের প্রতি ভালোবাসা কমে যায়নি। কারণ আমাদের ভালোবাসার আমাদের যে সম্পর্কটা, সেটা হচ্ছে আত্মার সম্পর্ক। তো আমি জানি তুমি খুশিই হবে। তখন তেজ বলছে হ্যাঁ, কিন্তু আমি সবে ফিরলাম, এখনই কি এই ব্রতটা করাটা জরুরি ছিল?
সুধা বলছে, না মানে ব্রত তো ব্রতরই হয়, এটা তো সঠিক বেঠিক দরতার বেদরকারে তো ব্রত করলে হয় না বলো, আর এটা তো তোমার আর তোরির মঙ্গল কামনার জন্যই আমি করছি, আশা করব এবারের মতো, প্রতিবারের মতো এবারেও তুমি আমাকে বুঝবে। তো তেজ বলছে, ঠিক আছে সুধা, আমি আসছি, তাহলে আমি মেঝেতে তোমার বিছানা পেতে রাখছি। বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার তেজ চলে যায় অপরে নকলটা। তো সুধা মনে মনে বলছে, এবার 1 মাস নয়, 7 দিনের মধ্যে আমি তোমার পর্দা ফাঁস করব, কে আসল কে নকল সেটা সবার সামনে আনব। এবার ঝিনুক এসেছে সুধার কাছে, বলছে যে কে আসল তেজ আর কে নকল তেজ এটা জানার একটা উপায় আছে, ডিএনএ টেস্ট। সুধা বলছে, ডিএনএ টেস্ট সে তো আমিও জানি, কিন্তু এরা খুব পাওয়ারফুল লোক যে এই কাজগুলো করছে, যে চক্রান্তগুলো করছে, তারা তাদের পাওয়ার খাটিয়ে ডিএনএ টেস্টের রিপোর্ট যে বদলাবে না তার কোনো গ্যারেন্টি নেই। দত্তবাবুর ক্ষেত্রে দেখি না। ঝিনুকও বলছে, ঠিক ঠিক একদম ঠিক, রিপোর্ট তো বদলে দিতেই পারে। তো সুধা বলছে, চিন্তা করিস না, আগামী 7 দিনের মধ্যে আমি এই মুখোশটানে খুঁজে বের করব। তার জন্য 24 ঘন্টা আমাকে এই লোকটাকে ফলো করতে হবে। আর ওদিকে নকল তেজ ঘরে গেছে, বলছে যে জানি তুমি এমনটা কেন করছো, খোঁজো খোঁজো, যত খুশি বাহানা খুঁজতে থাকো আমার থেকে দূরে থাকার, কিন্তু কতদিন করবে, একদিন না একদিন আমার থেকে মানে আমার কাছ থেকে সারেন্ডার করতেই হবে। আর মাঝে মধ্যে আবদাহবগুলো এমন করছে যেন কিংসুক লাহেরি নয়, সার্থক চ্যাটার্জি। দেখা যাক কে আছে এই মুখোশের আড়ালে, আমরা জানতেই পারবো সেটা। নিজে নিজেই ঘরে বলছে, দেয়ালেরও কান আছে, জোরে কথা বলা যাবে না। বলছে, তোমার বিরুদ্ধে যে কত বড় ঝড় তুলব সুধা, সেটা তুমি বুঝতেও পারবে না। এই মুখোশের আড়ালে কে আছে সেটাও তুমি বুঝতে পারবে না। সে যে তার জীবনের সবথেকে বড় শত্রু, তার সাথেই তার ঘর করা তার ডেস্টিনি হয়ে যাবে। স্যার, আমার ডেস্টিনি হবে বসু মল্লিক এম্পায়ারকে হাতের মুঠোয় আনা। এবার বলছে যে হ্যাঁ, তার আগে তো পথের কাঁটাকে সরাতে হবে। এই বলে দেখা যাচ্ছে একজনকে ফোন করেছে, আর যাকে ফোন করেছে একটা অন্ধকার জায়গার মধ্যে বসে আছে। কেন জানি না তার স্ট্রাকচারটা দেখে আবার কিংসুকের মতো লাগছে। মানে এইতে যদি কিংসুক না হয় তাহলে হবে সার্থক চ্যাটার্জি। তার কারণ বলছে যে যে সবথেকে বড় পুরনো শত্রু, তার সাথেই তার ঘর করা ডেস্টিনি। একটু আগে যে ডায়লগটা দিল, তাহলে যার সাথে কথা বলছে এখন ওই অন্ধকার জায়গার মধ্যে বসে আছে, তার স্ট্রাকচারটা কিংসুকের মতো, তাহলে সে হতে পারে কিংসুক। তো দেখতে পাবো আমরা সবাই এই রহস্যগুলো, মানে ফাঁস হবে আর কি আগামী দিনগুলোতে। তো বলছে যে ওই তেজ বসু মল্লিক ওই শাহাপুরের একটা ঘাটালে আছে, তো সেখানে আপনি গিয়ে খোঁজ করুন, কারণ আপনার আর আমার চিরশত্রু তো তেজ বসু মল্লিক, তাকে জায়গা থেকে সরাতে হবে, আর সুধাময়ীকে মানে শাস্তি দিতে হবে আর কি, সুধাময়ীকে বুঝিয়ে দিতে হবে যে কার সাথে পাঙ্গা নিয়েছে, এরকম একটা ব্যাপার। বলছে যে দুজনের লক্ষ্যই তো আমাদের একই। এই বলে ফোনের মধ্যে খুব হাসছে। এবার পরের দিন দেখা যাচ্ছে যে রেশমির বিয়ের পুরো তোড়জোড় চলছে, পুরো বাড়ি ঘর সাজানো হচ্ছে, ডেকোরেশন করা হচ্ছে। সুধা বলে 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 ডেকোরেশন করাচ্ছে সুন্দরভাবে। আর ওদিকে সুধার শাশুড়ি তো খুব চিন্তায় পড়ে গেছে, তত্ত্ব সাজানো হয়নি, আরও অনেক কিছু করা হয়নি। সুধা বলছে, চিন্তা করবেন না, আমি ঝিনুক তরিতা সবাই মিলে আমরা ভোরবেলা উঠে সমস্ত কাজ এগিয়ে রেখেছি। বলে, তাই? বলে দেখি। বলে, এই যে। তখন বলছে, যাক সুধা, তুমি না থাকলে যে কি হতো, কারণ আমি একা হাতে এটা সামলাচ্ছি, আবার ওনার শরীরটাও ভালো না, আবার ওদিকে মেজোকে ফোন করে সব খবর দিতে হচ্ছে, আমার মাথায় গুলিয়ে যাচ্ছে, এরকম বলছে। ঝিনুক তখন ওদিকে বলছে, এই দেখ তো দিদি, বিয়ের মণ্ডপের জন্য কোন ফুলটা ভালো লাগবে। তখন ইমন এসেছে, এসে বলছে যে রেশমির স্পেশাল ইনভাইটে আর বাড়িতে দুটো খুশির খবরের জন্য আমি কিন্তু এখানে এসে গেছি, আর কোনো চিন্তা নেই, রেশমির বিয়ের মণ্ডপের দায়িত্বটা আমার। তখন এটা দেখে কিন্তু সবাই, মানে ইয়েকে দেখে আর কি, ইমনকে দেখে সবাই খুব খুশি হয়ে গেছে, কারণ ইমন তো বদলে গেছে, সে তো আর আগের মতো নেই। সুধাও খুব খুশি ইমন দেখে। এবার ইমন বলছে, এক তো এই বাড়িতে রেশমির বিয়ে, আর দ্বিতীয়ত তেজ তরি এরা সব ফিরে এসেছে, তো ডাবল আনন্দ, আমাকে তো আসতেই হতো, তো আমি না এসে কোথায় যেতাম, এরকম ব্যাপার। এবার তেজ ওপর থেকে নেমে আসছে, নকল তেজ। তো এবার ইমন তেজের কাছে দৌড়ে গেছে, বলছে, তেজ সত্যি আমি তোমাকে দেখে যে কতটা খুশি হয়েছি তোমাকে কি বলবো। সুধা তোমাকে এতটা ভালোবাসে, এত তন্ন তন্ন করে খুঁজেছে, মন প্রাণ দিয়ে খুঁজেছে, সেই জন্যই হয়তো তার বিশ্বাসে তুমি হয়তো মানে ফিরে আসতে পেরেছ। সত্যি আমি খুব খুশি তেজ। এই বলে তেজকে জড়িয়ে ধরেছে। আর তখনই কিন্তু এমন একটা মানে পারফিউমের স্মেল পাচ্ছে যেটা খুব চেনা লাগছে ইমনের। আর ইমনের সন্দেহ হয়ে গেছে যে এই পারফিউমটা তো এমন করে মনে মনে ভাবছে। আর ওদিকে ইমনকে দেখে বলছে আশুতোষের মা, এ আবার কে? তখন সুধার শাশুড়ি মা বলছে, ও সার্থক, মানে অনিকেতের বউ। বলে, ও আচ্ছা আচ্ছা, সুধার প্রথম হাজব্যান্ডের দ্বিতীয় বউ, এভাবে বলছে। তো বলছে, হ্যাঁ মাসিমা বলেছে, ওর ব্যাপারে গল্প করেছে। তো ওদিকে ঝিনুক বলছে, কিরে ও এসে এসে তো জামাইবাবুকে একেবারে জড়িয়ে ধরল। তখন জ্যোৎস্না
বলছে যে কি সুধা তুমি কিছু বলবে, তোমার খারাপ লাগছে না? তখন সুধা বলছে না না, খারাপ লাগার কি আছে, ইমন তো আর আগের মতো নেই, ইমন তো পাল্টে গেছে, আর তেজ ওর কাছে শুধুই মাত্র বন্ধু, তাই আমার কোনো রকম আপত্তি নেই। আর ওদিকে ইমন কিন্তু সন্দেহ করছে যে এটা কে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বে এই পর্যন্ত।